নবম শ্রেণী বিজ্ঞান বইয়ের খেলার মাঠে বিজ্ঞান প্রথম অভিজ্ঞতা এবং আলোচনা বিষয় হচ্ছে তৃতীয় চতুর্থ সেশন। এই সেশনে আলোচ্য বিষয়, আমরা এই সেশনে যে আলোচনাগুলো করব এটার মূল পয়েন্টগুলো একটু জেনে নেই। এক নাম্বার দেখবো আমরা যেটা ভরবেগ জিনিসটা কি দেখব, ভরবেগ কি এটা দেখব, এবং ভরবেগের একক দেখব, ভরবেগের একক দেখব, এককটা কি, এবং ভরবেগের ভরবেগের একটা গাণিতিক ব্যাখ্যা দেখবো যে ভরবেগটা কিভাবে আসলো, ভরবেগের গাণিতিক ব্যাখ্যা। তারপর দেখবো আমরা ভরবেগ থেকে যে সূত্রটা পাবো, সূত্রের সাহায্যে যে গাণিতিক সমস্যাগুলো পাবো, গাণিতিক সমস্যা সেগুলো সমাধান করব। সমাধান সমস্যা সমাধান করব। গাণিতিক সমস্যা সমাধান। সমাধান। তো প্রথমে আমরা কি দেখবো, ভরবেগ দেখবো, তারপরে কি দেখবো আমরা ভরবেগের একক দেখবো, এরপর কি দেখবো আমরা, এরপর আমরা ভরবেগের গাণিতিক ব্যাখ্যা দেখবো, তারপরে ভরবেগের সূত্রের সাহায্যে গাণিতিক সমস্যা সমাধান দেখবো। তোমরা একটা ব্যাপার দেখো আগে, এই যে দেখো এখানে তোমাদের অনুসরণী বইয়ের মধ্যে তৃতীয় ও চতুর্থ সেশনে এটা পাইবা। আমি এই জায়গাটা একটু কেটে দেই, এটা তোমরা পড়ে নিও। লেখো, দেখো বিভিন্ন বলের বস্তু একই রকম জুড়ে মানলে, এই যে জুড়ে কথাটা এটা মানে কি, এটা হচ্ছে এক প্রকার বল। জুড়ে মানে কিন্তু বল, বল জিনিসটা আগেও তোমরা পড়ে এসেছো, আমি আবার একটু বলতেছি। এই যে একটা স্থির বস্তু ছিল, এই স্থির বস্তুর উপর তুমি এমন কিছু প্রয়োগ করেছ যে বস্তুটা গতিশীল হয়ে গেছে। এই যে তুমি স্থির বস্তুর উপর একটা কিছু প্রয়োগ করেছ গতিশীল হতে, এই প্রয়োগ করাটাই হচ্ছে তোমার বল। তো তুমি একটা বস্তুর উপর বা ভিন্ন ভিন্ন বস্তুর উপর একই রকম বল ছুড়ে মারলে সেগুলো একই দূরত্বে গিয়ে পড়ে, কেন নয় তোমাদের উত্তর নিচে পাকা জায়গায় লিখে রাখো। ঠিক আছে, এখন এই একটা বস্তুর আবার এই একটা বস্তু, দুটা বস্তু, এটার বল যদি 10 কেজি হয়ে থাকে, আবার এই বস্তু যদি 5 কেজি হয়ে থাকে, তাহলে আমাকে বলো এই বস্তুর উপর তুমি যদি কত 5 নিউটন বল প্রয়োগ করো, আবার এটার উপর যদি কত 5 নিউটন বল প্রয়োগ করো, এই যে নিউটন, এই যে কেজি, এইগুলো আমি তোমাদের একটু পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করবো। অনেকে জানো, যারা না জানো তাদের জন্য আমি দেওয়ার চেষ্টা করব, আর যারা ভুলে গেছো তাদেরকে আমি একটু মনে করায় দেওয়ার চেষ্টা করব। তো এই ব্যাপারটা আলোচনা করার জন্য আমি একটা বেসিক টপিকস আলোচনা করব, যেটা তোমাদের প্রথমে লিখে রাখছি, যে ভরবেগ কি, ভরবেগের একক কি, ভরবেগের গাণিতিক ব্যাখ্যা কি, ভরবেগের সূত্রের সাহায্যে গাণিতিক সমস্যা সমাধান, এইগুলো আমি একটু বুঝাইতে পারলেই তোমাদের এই জায়গাটা অনেক সহজ হবে এবং তোমরা নিজেরা এটা উত্তর দিতে পারবে। এছাড়াও কিন্তু একই রকম ভাবে আমি একটু মার্ক করে গেছি যে ভরবেগের ধারণা অংশটুকু নিজে ভালো করে পড়ে নাও, এটা অনুশীলনের পাঠ থেকে।
তা আমি যে তোমাকে পর্ব অনুসন্ধানী পাঠ বই তুমি ততটুকু পাইবা। এখানে একটা ম্যাথ দিয়ে সলভ করব, আমরা যে টপিকসটা করব সেই টপিকসটা দেখে একটা ম্যাথ সলভ করব, ঠিক আছে? তাহলে শুরু করি আমরা। তাহলে শুরু করি। এখন এখানে প্রথমে যে কথাটা বলা আছে ভরবেগ, তাহলে আমরা চলো ভরবেগ নিয়ে একটু আলোচনা করি। ভরবেগ, ভর বেগ, ঠিক আছে? তোমরা সংজ্ঞাটা আগে দেখে নাও, আবার সংজ্ঞা না দেখলে সমস্যা নাই, তোমরা বেসিক করতে পারো। আচ্ছা, ভরবেগের সংজ্ঞা কিন্তু খুব ইজি একটা ব্যাপার। ভর আর বেগ, ভর ও বেগের গুণফলকে বেগ বলে। গুণফলকে ভর বেগ বলে। এটার বেসিক আমি আলোচনা করব। তাহলে ভরকে আমরা ইংলিশে কি বলি? মাস বলি। আর বেগকে ইংলিশে কি বলি? ভেলোসিটি বলি, ঠিক আছে? তাহলে এই যে মাসের প্রথম অক্ষরটা কি? এম। আর ভেলোসিটির প্রথম অক্ষরটা কি? বি। মানে কি? মানে হচ্ছে ভরকে আমরা এম দিয়ে প্রকাশ করি, আর বেগকে আমরা বি দিয়ে প্রকাশ করি। তাহলে ভর আর বেগের এই যে মাঝখানে এটা মাল্টিপ্লাই কিন্তু আছে, এটা হচ্ছে ভরবেগ, আর এটাকে আমরা পি দিয়ে প্রকাশ করি। তাহলে লিখতে পারি পি ইজ ইকুয়াল টু এম ইন্টু পি পি, ভর ইন্টু কি বেগ। এই ব্যাপারটা আমি বিভিন্ন এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, আমরা এখন একটা একক দেখি। একক দেখে এককটা কেন প্রয়োজন? এককটা কেন প্রয়োজন এটা তুমি আগে নিজেকে প্রশ্ন করো যে এককটা কেন প্রয়োজন। তুমি যদি বাজারে যাও, গিয়ে যদি দোকানদারকে, চালের দোকানদারকে বলো ভাই আমাকে আমাকে 10 মিটার চাল দেন, 10 মিটার চাল দেন, এই দোকানদার নিশ্চয়ই তোমার কথা খুব সহজে বুঝে নেবে তুমি দুষ্টামি করতেছো বা মজা করতেছো। কারণ কেন? এই যে চালের হিসাবটা কিন্তু মিটার দিয়ে হয় না। বা তুমি যদি এরকম একটা কাগজে লিখে দাও যে আমাকে 10 মিটার চাল দেন, দোকানদার কিছুই বুঝতে পারবে না, এটা তুমি নিজেও জানতেছ। কেন? চাউলের হিসাবটা কিন্তু ভরে হয়, মানে মিটারে হয় না, এটা হয় কি কেজিতে বা গ্রামে বা মেট্রিক টনে। তুমি যদি বলো দোকানদারকে, যদি কাপড়ের দোকানদারকে বলতে পারবা যে আমাকে 10 মিটার কাপড় দেন, 10 মিটার কাপড় দেন, তুমি এই যে 10 বললা, বলার পরে মিটার তোমাকে না বললে উনি কিন্তু মিটার বলে বুঝে ফেলবে যে এত মিটার দিতে হবে। এই যে 10-এর সাথে এম, 10-এর সাথে কেজি, এইগুলো কি বলতো? এইগুলো হচ্ছে একক। তুমি কোনো একটা বস্তুকে পরিমাপ করতে গেলে তার কি লাগবে? একটা একক লাগবে। তাহলে আমি যদি মনে করো লিখলাম এখানে 5 লিখলাম, একটা সংখ্যা লিখলাম 5, এটা 5 দিয়ে যদি আমি কি বুঝাবো? যেহেতু এটা ফিজিক্সের হিসাব নিকাশটা মানে হচ্ছে তুমি যে, মানে ফিজিক্স মানে হচ্ছে একটা দৈনন্দিন জীবনের হিসাব নিকাশ। তুমি কি হিসাব নিকাশ করবা? তোমার টাইম সবাই হিসাব করবা, তুমি কি বস্তু এনেছো, কতটুকু এনেছো হিসাব করবা। এটা একটু, এটা কিন্তু ফিজিক্সের। এখন তুই 5 তে কি বুঝবা? আমি যদি এই পাশে লিখে দিই 5s, তো বুঝবা 5 সেকেন্ড। আমি যদি 5 কেজি লিখে দিই তাহলে বুঝবা কোনো একটা বল বুঝাইছি আর একটা সময় বুঝাইছি। আমি যদি এখানে লিখে রাখি যে 5 ms/1, এটা কিন্তু একটা বেগ। যারা ক্লাস 9-এ উঠেছ তোমাদের একটা মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে ক্লাস 8-এ কিছু গতির সমীকরণ দিয়ে রাখছে বা গতির টপিকস দিয়ে রাখছে, যেটা তোমরা পাও নাই। ক্লাস 8-এ যারা পড়েছে আগের সিলেবাসে তারা পায় নাই, তো নতুন যারা সিলেবাসে পড়বে তারা পাবে। তো আমার সাজেস্ট হবে তোমরা একটু চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। আর ক্লাস 8-এর যে ক্লাসগুলো আছে, কয়েকটা ক্লাস তোমাদের বোঝার সুবিধার্থে আমি আপলোড করবো সময়ে সময়ে। এখন এই যে 5 ms/1, এটা হচ্ছে কিন্তু বেগ। আমি একটু লিখে রাখলাম এটা বেগ, বাকিগুলো তোমরা কিন্তু বুঝতে পারতেছো। ঠিক একই রকম ভাবে এই ভরবেগকে যদি আমি প্রকাশ করতে চাই বা কোনো একটা গাণিতিক হিসাব ব্যাখ্যা করতে চাই, তাহলে আমার কিন্তু একটা একক লাগবে। আচ্ছা, এককটাই বের করে ফেলে এখান থেকে। এই যে বর, এই বরের এককটা কি বলতো? কেজি। যেহেতু আমরা বর এবং বেগের গুণ করে হচ্ছে কি
ভরবেগ। তার মানে কি, এই ভর এবং বেগের গুণ করলে, ভরের একক এবং বেগের একক গুণ করলে আমি কি পাবো, ভরবেগের এককটা পেয়ে যাব। তাহলে বেগের একক কি, এমএস ইনভার্স 1। কোথা থেকে পেয়েছিলাম, এই যে এখানে পেয়েছিলাম। এটার ব্যাখ্যা আমি তোমাদেরকে দিব, কয়েকটা ক্লাস তোমাদের আমি ট্রাই করবো করার জন্য। তাহলে আমি একক কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমরা প্রথমত বুঝলাম ভরবেগ কি এবং ভরবেগের এককটা কি। এখন এই ভরবেগ সম্পর্কে আবার এইটুকু জানলে চলবে না, যেহেতু বর্তমান কারিকুলাম একেবারে প্র্যাকটিক্যাল কারিকুলাম, হাতে কলমে শেখাইতে হবে, বলতে হবে তুমি কি বুঝতে পেরেছো, কতটুকু বুঝতে পেরেছো, এটা একবারে বাস্তবিক কোন একটা এক্সাম্পলের সাহায্যে তোমাকে বুঝাইতে হবে। তাই আমি তোমাদেরকে চেষ্টা করব যে প্রত্যেকটা কথা একটা পরিবেশের সাথে প্র্যাকটিক্যালি যাতে মিল পাওয়া যায়, এই জন্য আমি একটু আলোচনা করি। খুব কঠিন কিছু না। তুমি মানে আমি যে আলোচনাগুলো করব, তুমি কিন্তু এই আলোচনাগুলো প্র্যাকটিক্যাল ভাষা অহরহ করতেছো। তাহলে বলতে স্যার পড়াশোনাটা তাহলে এমন হলো কেন? এটার ব্যাপারটা হচ্ছে, তুমি যখন কোনো একটা বই বা পুস্তকে পড়তে চেষ্টা করো, তখন কিন্তু রিডিং করো বা মুখস্থ মধ্যে পড়াশোনা করো, এটাকে তুমি প্র্যাকটিক্যালি কোনো চিন্তা ভাবনা করো না। তোমার মাইন্ডসেটটা কিন্তু এরকম হয় না, যে কারণে তুমি এটা করতে পারো না। এখন আমি তোমাদেরকে যে ব্যাপারটা বলবো, যে তোমরা মনে করো তোমাদের বাসা বাড়িতে, আমি অনেক এক্সাম্পল আছে, আমি দুটো এক্সাম্পল দিলাম, তুমি একটু মিলানোর চেষ্টা করবা, ঠান্ডা মাথা চিন্তা করবা। ধরো এটা একটা টেবিল, আমি টেবিলটার চিত্র আঁকতে পারবো না, আমি টেবিল লিখতেছি। টেবিল, একটা টেবিল, এই একটা টেবিল মনে করো, এটা একটা টেবিল, ঠিক আছে, এটা একটা টেবিল। আচ্ছা, আরেকটা মনে করো চেয়ার, মনে করো এটা একটা চেয়ার তোমাদের আছে, আমি চেয়ারটা এরকম ভাবে আঁকলাম, আমি ডিজাইন করলাম না, এরকম ভাবে রাখলাম, সিম্পল ভাবে রাখলাম। আচ্ছা, এটা টেবিল, এই টেবিলটার ওজন কতটুকু হতে পারে, আমি ধরলাম এটা 10 কেজি মনে করো, আর কম বেশি হতে পারে, আমি ধরলাম 10 কেজি। আর এটা হতে পারে কত বলতো, 5 কেজি, চেয়ারের যে ওজনটা বা ভরটা, এটা ভর, কিন্তু আমি এটা এম দিয়ে প্রকাশ করে রাখি। তোমরা যখন বাসায় প্র্যাকটিস করবে, অবশ্যই এগুলো মানে তাদের যে প্রতীকগুলো আছে এগুলো দিয়ে চেষ্টা করবা, তাহলে প্র্যাকটিসটা খুব ভালো হবে। এখন একটা ব্যাপার খেয়াল করো তুমি, যেটা হলো, তুমি যদি এই বস্তুর উপর একটা বল প্রয়োগ করো, কেন? কারণ টেবিলটাকে তুমি এক এক জায়গা থেকে অন্য জায়গা নিতেই হয় তোমার, এটা স্বাভাবিক। আবার তুমি যদি চেয়ারটাকে যদি কি সরাতে চাও, তোমার নিতে হয়। তো তুমি যখন টেবিলটাকে সরাইবা, অন্য জায়গায় নিয়ে যাবা, এবং চেয়ারটাকে যদি অন্য জায়গায় নিয়ে যাবা, তখন কি করবা? তখন কিন্তু তুমি যে কাজটা করবা সেটা হলো, এর উপর একটা কিছু প্রয়োগ করবা, মানে বল প্রয়োগ করবা। আমি যদি বলি, তুমি মনে করো এই টেবিলটাকে সরাইতে তুমি 3 নিউটন বল প্রয়োগ করেছ। 3 নিউটন, এই নিউটন মানে কি, বলের একক। নিউটন মানে কি, নিউটন হচ্ছে বলের একক। বলের একক, তুমি কি পরিমাণ বল দিয়েছো, বলের একক, কি পরিমাণ বল দিয়েছো, 3 নিউটন। কম বল, যদি বলি না আরেকটু বল দে, 5 নিউটন। ঠিক আছে, তুমি একটা বলকে কিক করেছো একটা মাঠে, মনে করো একটা মাঠ, এটা পুরো মাঠ, ঠিক আছে, এটা পুরো মাঠ। তুমি যদি এই বলটাকে কিক করো, এই বলটাকে কিক করো, যদি ধরো 3 নিউটন যদি বল কিক করো, তাহলে এটা যদি এই পর্যন্ত আসে, যদি এর মধ্যে তুমি যদি 5 নিউটন বল, মানে নিউটন 5 নিউটন বল কিক করো বা বল প্রয়োগ করো, তাহলে এটা কিন্তু আর দূরে যাবে না। কারণ কি, তোমার মানের পরিমাণ বেশি হচ্ছে, তুমি তোমার বস্তুর অবস্থারও পরিবর্তনও বেশি হবে। আর এটার ক্ষেত্রে মানের পরিমাণটা কম হচ্ছে, এই বস্তুর অবস্থার পরিবর্তনটা কম হবে। এখন তুমি এই বস্তুর উপর 3 নিউটন বল প্রয়োগ করেছো, আবার এই বস্তুর উপরও 3 নিউটন বল প্রয়োগ করেছো, তো দুইটা বল কিন্তু সমান দিয়েছো। তুমি যদি বেসিক্যালি বাসায় যদি এই এক্সপেরিমেন্টটা করে থাকো, তাহলে তোমাকে মনে হবে যে আমি আবার খুব ব্যাখ্যাতে বোঝাইতে হবে। তুমি যেটা আমি বোঝাচ্ছি তুমি তো অলরেডি বুঝে গেছো, মানে কি, এইটা মানে এটা যতটুকু দূরে যাবে বা এটা যত গতি হবে, তার চেয়ে বেশি গতি কিন্তু এটা হবে এবং দূরে যাবে। ঠিক আছে, এটা কিন্তু তুমি বাসায় প্র্যাকটিক্যালি করবে। শোনো, এখন প্রত্যেকটা বিষয় প্র্যাকটিক্যালি তোমাকে বাসায় করতে হবে। তুমি বই পড়ে পড়বা, মুখস্থ করবা, গাইড করবা, এগুলো চলবে না। তুমি মেডিকেলে ভর্তি হওয়ার তোমার চিন্তা ভাবনা আছে, স্বপ্ন আছে, তোমাকে অর্ধেক মেডিকেল স্টুডেন্ট হয়ে যেতে হবে তাদের কাছে, যদি কারিকুলাম বাস্তবায়ন হয়ে গেছে, যদি এটা টিকে থাকে, তোমাকে সেভাবে নিজেকে তৈরি করতে হবে। এখন আর আগের মতন ওই যে মুখস্থ করে তুমি এমসিকিউ দাগিয়ে মেডিকেলে, বুয়েটে, ইউনিভার্সিটি চান্স পাবা, এই সুযোগ তোমার আর এখন আর নেই। তাহলে
3 নিউটন বল প্রয়োগ করেছি আমি এটার মধ্যে, একটা অবস্থার বেশি পরিবর্তন হয়েছে আর একটা অবস্থার কম পরিবর্তন হয়েছে। আমি বলতে পারি এটার অবস্থার পরিবর্তন কম হয়েছে, অবস্থার পরিবর্তন কম হয়েছে। আমি এই এক্সাম্পলটা আরেকবার এঁকে তোমাদেরকে দেখাবো। আর এটার অবস্থার পরিবর্তনটা বেশি হয়েছে। একটু সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে। অবস্থার পরিবর্তন বেশি হবে, এটা তোমরা বুঝতে পেরেছো কিন্তু। আচ্ছা, হয়েছে বা হবে। এখন এটা ছিল আমার একটা ব্যাপার, এটা আমি তোমাদের একটু বাস্তবিক ভাবে বুঝাইলাম। তোমরা এই বাসায় এই কাজটা করতে পারো। আচ্ছা, আমি নিলাম মনে করো এটা হচ্ছে একটা কি, এটা একটা টেবিল, আর এটা একটা কি বলতো, চেয়ার। আমি ছোট করে রাখলাম। আমি এই বস্তুর উপর একটা বল প্রয়োগ করব, আবার এই বস্তুর উপর কিন্তু একটা বল প্রয়োগ করব, তাহলে আলটিমেটলি কি হবে, বল প্রয়োগ করলে বস্তুর অবস্থা কিন্তু পরিবর্তন হবে। তো ধরো এইটা একটা এমবরের বস্তু, যার মান থাকবে 10 কেজি, 5 কেজি, 50 কেজি। আমি ধরলাম এটার এমবরের বস্তু, এটা মান হলে কত, 5 কেজি ধরলাম টেবিলটা। আর এটা একটা এমবরের বস্তু, এটা মান ধরলাম কত, 2 কেজি। এখন এই বস্তুটা, ধরো তোমার একটা ব্যাগ ছিল আগে, প্রথম একটা ব্যাগ থাকবে। আমি ধরলাম যে এই ব্যাগটাকে, প্রথম যে ব্যাগ বা প্রারম্ভিক যে ব্যাগ বা যে শুরুতে যে ব্যাগ বা আদিতে যে ব্যাগ, আমি 4টা কথা বলেছি, তুমি যেটা মনে রাখতে পারো। আদি ব্যাগটা মনে রাখলে চলবে, ইউ মনে করো, আদি ব্যাগকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি। এটা যদি কত হয়, এটা যদি মনে করো 2 ms ইনভার্স 1, এই যে ms ইনভার্স 1 দিয়ে আমি চিনতে পারছি এটা একটা ব্যাগ, এটা একটা একক। তুমি যখন এটার উপর একটা বল প্রয়োগ করেছ, 5 মিটার বল প্রয়োগ করেছো, তো এটা তার ব্যাগ ছিল আগে মনে করো কত, 2 ms ইনভার্স 1। যখন তুমি বল প্রয়োগ করেছো তখন এটা চলতে শুরু করছে, এই পর্যন্ত আসছে মনে করো, তাহলে তার শেয়ার ব্যাগ একটা হবে। তুমি কিন্তু শেষ একটা ব্যাগ পাইবা। ধরো তুমি কত ব্যাগ পেয়েছো, 10 ms ইনভার্স 1 পেয়েছো। তুমি 2 ছিল, পরে তোমার 10 হয়েছে। ঠিক আছে, তুমি যখন 2 টাকা ইনকাম করেছো, সকালে ইনকাম করে 2 টাকা, যখন তুমি তোমার সারাদিন তোমার মধ্যে কি ফোর্স ক্রিয়েট করেছো, বল দিয়েছো, তখন তুমি 10 টাকা ইনকাম করেছো। ঠিক আছে, তোমার টাকার ইনকামের কি পরিবর্তন হয়েছে, এই শেষ থেকে আদিটা বাদ দিব আমি। ঠিক আছে, আমি যদি বলি যে এটা কিন্তু ব্যাগ, এটা কিন্তু আদি ব্যাগ, এটা হচ্ছে আদি ব্যাগ, এটা কি, এটা হচ্ছে শেষ ব্যাগ, এটা শেষ ব্যাগ। ঠিক আছে, এটা হচ্ছে আদি ব্যাগ, এটা কি শেষ ব্যাগ। এখন শেষ ব্যাগ, এখন তুমি শুরুতে একটা ব্যাগ তোমার ছিল, শেষ তোমার একটা ব্যাগ হয়েছে। আমি যেমন বলছিলাম তোমার শুরুতে একটা টাকা ছিল 2 টাকা, তুমি কিছু কম পরিশ্রম করে পরে কত টাকা হয়েছে, তোমার 10 টাকা হয়েছে। টাকার কি পরিবর্তন হয়েছে, কি করবা? আমি যদি তোমাকে প্রশ্ন করি টাকা কি পরিবর্তন হয়েছে, তুমি কি করবা? এই 10 থেকে 2 বাদ দিয়ে দিবা। আমি যদি তোমাকে বলি ব্যাগের পরিবর্তন হয়, ব্যাগের পরিবর্তন হয়, তাহলে ব্যাগের পরিবর্তন কতটুকু হয়েছে, মানে আমি লিখতে পারি বি মাইনাস ইউ, অর্থাৎ 10 মাইনাস কত, 2। ঠিক আছে ব্যাপারটা। আচ্ছা, এখন এটা মনে করো আমার বইল। আচ্ছা, আমি এটা একটু বুঝাই দিই, এটা লাগবে না আমার মনে হয়, এটা আমার লাগবে না, আমি একটাতে বুঝাইতে পারবো, এটা লাগবে না। ঠিক আছে। আচ্ছা, এখন তুমি ধরো, এখানে তোমার একটা মানে বড় একটা ব্যাপার থাকবে। আমি যদি একটা বস্তু দেখাচ্ছি, বড় একটা ব্যাপার থাকবে, এটা 5 কেজি, এটা কিন্তু পরিবর্তন হবে না। আচ্ছা, এখন এই যে বর আর এই যে আদি বেগ, ঠিক আছে না, বর এবং আদি বেগ গুণ করলে কি হয়, আদি ভরবেগ হয়। আমি লিখতে পারি যে এই বস্তুটা আদি ভরবেগ, আদি ভরবেগ কত হবে, মানে আদি বলতে শুরুতে যে বেগটা ছিল ইউ, আর ভর মানে কি এম, আদি ভরবেগ কত হয়েছে এম ইউ। এই বস্তুটা শেষ ভরবেগ কত হবে, শেষ ভরবেগ কত হবে, শেষ ভরবেগ হবে এম বি, মানে ভর মানে এম আর বেগ মানে কি বি, বেগ শেষ বেগ বলতে বি। তুমি যদি বলো এখন
যেহেতু বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ, শেষ বেগ থেকে আদি বেগ মাইনাস করো, তো তোমার ভর বেগে তো একটা পরিবর্তন হয়েছে। তাহলে আমি যদি বলি, এবং এখান থেকে তুমি যদি এখানে আসতে তোমার একটা সময় লেগেছে না টি, ধরো 5 সেকেন্ড সময় লেগেছে, আমি ধরলাম 5 সেকেন্ড। এখন আমি যদি এখানে লিখি যে বেগের পরিবর্তনের হার লিখতাম, তাহলে আমি কি করতাম জানো, এই ভি মাইনাস ইউ কে টি দিয়ে ভাগ করতাম। এটা আমি কেটে দিই, ভি মাইনাস ইউ কে টি দিয়ে ভাগ করতাম। যখনই তুমি কোথাও হার খুঁজে পাইবা তখনই দেখবা ওইটাকে সময় দিয়ে ভাগ করা হয়েছে। এখন আমার ভরবেগের পরিবর্তন হয়েছে, আমি লিখতে পারি কিন্তু আমি যদি বলি যে টি সময়ে ভরবেগের পরিবর্তন হয়, টি সময়ে ভরবেগের কি পরিবর্তন হয়, টি সময়ে ভরবেগের পরিবর্তন হয় কতটুকু হয়, এই যে এম বি মাইনাস কত এম ইউ, ঠিক আছে। এখন আমি যদি তোমাকে বলি যে একক সময়ে বা 1 সেকেন্ড সময়ে ভরবেগের কি পরিবর্তন হয়েছে, তো এটা কি করবা, অবশ্যই তুমি ভাগ করে ফেলবা, ঠিক আছে, ভাগ করে ফেলবা। তাহলে আমি কি লিখবো, এখানে টি লিখবো। আমি যদি এখান থেকে একটু এম কমন নিই, তাহলে কি লিখতে পারি, বি মাইনাস ইউ বাই কত টি লিখতে পারি, টি। তো বি মাইনাস ইউ বাই টি সমান এ কিন্তু আমি জানি, তোমরা এটা দেখে নিবা। অর্থাৎ এই যে বস্তুটা আছে না, এই যে বস্তুটা, এই বস্তুর উপর তুমি যতটুকু বল প্রয়োগ করেছ তার ভরবেগের পরিবর্তন ঠিক ততটুকুই হবে। আমি লিখতে পারি এফ প্রপোর্শনাল এম এ লিখতে পারি। আরো ক্লিয়ার করবো তোমাদেরকে, মানে এম হচ্ছে বস্তুর ভর, আর এ মানে কি, এ মানে বেগের পরিবর্তনের হার। এই যে লিখে রাখছি, বেগের পরিবর্তনের হার মানে হচ্ছে কি ত্বরণ। তোমরা এটা গতিতে পাইবা, আর আমি বলেছি কয়টা ক্লাস আমি তোমাদের দিব, বেগের পরিবর্তনের হার। তাহলে এটা হবে কি, ভর বেগের এম যেহেতু ভর বেগের পরিবর্তনের হার, তুই যতটুকু বল প্রয়োগ করবা তার ভরবেগের পরিবর্তনের হার ততটুকু হবে। এইটা কি বলতো, এইটা হচ্ছে একটা সমানুপাতিক চিহ্ন, সমানুপাতিক চিহ্ন। এখন এই ব্যাপারটা নিয়ে আমি একটু আলোচনা করি। তুমি দুইটা জিনিস পাবা, সমানুপাতিক মানে কি, আরেকটা ব্যাপার পাবা সেটা হলো ব্যস্তানুপাতিক। সমানুপাতিক আর ব্যস্তানুপাতিকের মধ্যে পার্থক্যটা হচ্ছে এমন, সমানুপাতিক মানে হচ্ছে তুমি খাইতেছ যেমন মোটা হচ্ছে তেমন, ঠিক ঠিক আছে, তুমি খাচ্ছ বেশি মোটা হচ্ছ বেশি, সমানুপাতিক। সমানুপাতিক তুমি খাচ্ছ বেশি কিন্তু মোটা হচ্ছ কম, ব্যস্তানুপাতিক। উল্টা পাল্টা সম্পর্ক হইলে ব্যস্তানুপাতিক, আর সমান সমান সম্পর্ক হইলে সমানুপাতিক, ঠিক আছে। আস্তে আস্তে সবগুলো বুঝতে পারো, প্র্যাকটিক্যালি যখন করবা। এখন তাহলে এই ব্যাপারটা দেখো, আমি কি বলছিলাম, যতটুকু বল প্রয়োগ করবা ভরবেগের পরিবর্তন ঠিক ততটুকুই সমানুপাতিক হারে ঘটবে। এখন আমি যে ওই চেয়ার টেবিল নিয়েছিলাম, মনে করো যে এই টেবিলটার উপরে তুমি যতটুকু বল প্রয়োগ করবা সেই বল প্রয়োগ করা অনুপাতে এই যে বস্তুর ভরের এবং বেগের পরিবর্তন ততটুকুই হবে। আবার যখন কি নিয়েছিলাম, চেয়ার নিয়েছিলাম, তুমি যখন এর উপর বল প্রয়োগ করবা ঠিক ওই চেয়ারের ভর এর উপর ডিপেন্ড করে তার ভরবেগের পরিবর্তনটা হবে, ঠিক আছে ব্যাপারটা। এখন তোমার যদি এই জায়গাটা যদি ক্লিয়ার হয়ে থাকে, আমার মনে হয় তুমি কিন্তু এটা পারবা। তুমি একটা ভিন্ন একটা বস্তুকে সমান বল প্রয়োগ করলে ওই বস্তু কারটা আগে যাবে বলতো, যে বস্তুর ভর কম থাকবে সেই বস্তুটা অনেক দূরে যাবে বা একই জায়গায় পড়বে না। আমি যদি লিখি, মনে করো এটা একটু লিখে দিই, এটা যদি আমি দেখি, মনে করো এটাই মুছে এই পাশে লিখি, আচ্ছা এই পাশে যদি আমি লিখি, এই পাশে লিখে যদি, তো এইখানে মনে করো একটা ভিন্ন বড় বস্তু, এটা 5 কেজি আর এটা 10 কেজি, 5 মিটার বল প্রয়োগ করলাম, তাহলে এটা যদি এইটুকু জায়গা যায় তাহলে এটা কিন্তু আর একটু দূরে যাবে,
এটার সাথে আরেকটা ব্যাপার সম্পর্কিত আছে, যার নাম হচ্ছে জড়তা। জড়তা মানে কি? জড়তা মানে হচ্ছে একটা বস্তু যে অবস্থা আছে চিরকাল সেই একই অবস্থা থাকতে চাওয়ার যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা প্রবণতা, এটা কি জড়তা। জড়তা দুই প্রকার, একটা স্থিতি জড়তা, একটা হচ্ছে কি গতি জড়তা। স্থির বস্তু সারা জীবন স্থির থাকতে চাই এদের মতো, এদের মতো। যার জড়তা যত বেশি, যার বল যত বেশি, জড়তা তত বেশি। তাই সে একই জায়গায় থাকতে চায় অনেক বেশি। এই ব্যাপারটা তুমি তোমার মতো করে গুছিয়ে লেখার চেষ্টা করবা। কোনো গাইড বইয়ের, কোনো টিচারের হেল্প নিবা, বোঝার হেল্প নিবা, কিন্তু লেখবা তোমার মতো করে। কারণ নদী তোমাকেই পার হইতে হবে, তুমি অন্য কোনো নদী পার হতে পারবা না। ওকে, ধন্যবাদ সবাইকে।